মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্নোত্তর পর্ব চলমান আছে। এখন তারকা চিহ্নিত প্রশ্ন ১৩৫ উত্থাপনের জন্য মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া ৫কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া ৫, আমার তারকা চিহ্নিত প্রশ্ন ১৩৫ এই মহান সংসদে উত্থাপন করলাম। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য আব্দুল মান্নানের যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর হলো, কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয় তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। কারণ অধিকাংশ মামলায় রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয় না। সে কারণে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে প্রাপ্ত তথ্য মোতাবেক ২০০৭ সাল থেকে ১১ জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১,৪২,৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ৫ই মার্চ ২০২৬ তারিখে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করে। মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি এবং পাবলিক প্রসিকিউটরদের মতামত পর্যালোচনা করে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা নেই এবং মামলা চালালে রাষ্ট্রের ক্ষতি হবে মর্মে পরিলক্ষিত হলে উক্ত কমিটি মামলা প্রত্যাহারের জন্য সরকারের নিকট সুপারিশ করবে। জেলা কমিটির নিকট হতে প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করার জন্য ৮ মার্চ ২০২৬ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত ৬ সদস্যীয় কেন্দ্রীয় কমিটি মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। যেসব হয়রানিমূলক মামলা এখনও প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, মাননীয় সদস্য একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় আইন সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৫, এখানে ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত একটি আদালত আছে। সেই আদালতে দেওয়ানি মামলা হয় এবং আমার এই আদালতে আমার নির্বাচনী এলাকা এবং আমার পার্শ্ববর্তী নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৬, ওই উপজেলারও দেওয়ানি মামলা এই আদালতে পরিচালিত হয়ে আসছে ১৫০ বছর আগে থেকে। এখনও এই আদালতে দেওয়ানি মামলা পরিচালিত হচ্ছে। এখানে মামলা বিচারক আছেন, আইনজীবী আছেন, সমস্ত কিছুই আছেন, বিচার কার্য চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই শুধুমাত্র ফৌজদারি বিচার ব্যবস্থা এখানে নাই। ফৌজদারি বিচারের জন্য ফৌজদারি মামলা করতে গেলে অনেক দূরে সদরে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যেতে হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর আমার নির্বাচনী এলাকা এবং পার্শ্ববর্তী যেই এলাকা বাঞ্ছারাপুর থেকে প্রায় ৪০-৫০ কিলোমিটার দূরে, ওইখানে যে বিচার প্রার্থী যে আগের দিন থাকতে হয়, এই অবস্থার জন্যে আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে আমি জানতে চাই যে আমাদের এই বিচার প্রার্থী সাধারণ মানুষের জন্য দুর্ভোগ লাঘবের জন্যে আমাদের এই আদালতে ফৌজদারি বিচারের ব্যবস্থা করবেন কিনা। আমি আরও বলতে চাই যে এখানে আমাদের রেভিনিউ কোনো লাগবে না, শুধু একটা চিঠি দিলে আমাদের ফৌজদারি যে ম্যাজিস্ট্রেট আছেন, বিচারক আছেন, তাকে একটা চিঠি দিলে যে ফৌজদারি মামলাগুলিও এখানে হবে, তাইলেই চলবে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই উনি এই ব্যাপারে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ১ মিনিট মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সম্পূরক প্রশ্ন যদি এত লম্বা হয় তাহলে পরবর্তী প্রশ্নকারী আর সুযোগই পাবেন না। একটা প্রশ্ন করেছেন স্ট্রেট ওয়ে শর্ট ক্রিস্প, তার একটা সম্পূরক প্রশ্ন করবেন 1 লাইনে, যাতে পরবর্তী বক্তারাও সদস্যরাও সুযোগ পান। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
মাননীয় সদস্য যেটা বলেছেন ওইটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো কোনো আদালত যদি সৃষ্টি করতে হয়, গঠন করতে হয়, তাহলে সুপ্রিম কোর্টের পারমিশন লাগে। আমরা এই বিষয়টি যাচাই বাছাই করে সুপ্রিম কোর্টের সাথে কথা বলে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী 2, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়টা সংক্ষিপ্ত। মাননীয় আইনমন্ত্রী আমার পাশে আছেন। প্রশ্নটা হলো, যখন আমাদের মাননীয় বিরোধী দল নেতা এখন জনাব শফিকুর রহমানের স্থানে আমাদের নেত্রী বসতেন 2008 সালে, আমরা মাত্র 25 জন বা 30 জন এমপি নিয়ে এই সংসদকে কার্যকর করার জন্য এসেছিলাম। আমার নেত্রী তখন বলেছিল একটি কথা, দয়া করে 1 সেকেন্ড সময় নষ্ট করুন। মাননীয় সদস্য, আপনি একজন সিনিয়র সম্পর্কে করব, সরাসরি একটু প্রশ্ন করেন। সম্পর্কে করব এই কারণে যে দেশ থেকে জরুরি আইন উঠাবার জন্যই আমরা এই সংসদে এসেছি, কিন্তু থাকতে পারিনি। কথা ছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ভিওপি ব্যবসার সাথে জড়িত ছিলেন বিধায় আমরা তার বিরুদ্ধে এখানে কথা বলাতে আমার বিরুদ্ধে 64 জেলায় 64টা মামলা দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী আজও এই মামলাগুলো প্রত্যাহার করার আবেদন করার পরেও এই মামলাগুলো প্রত্যাহার হয়নি। আমি ব্যক্তিগত হলো সকল মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা করবেন বলে আমি আশা রাখি। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, মামলা প্রত্যাহার করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। একটা প্রবাদ আছে, 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার মাসি। আমি এতক্ষণ বললাম যে আমরা কমিটি করেছি, যাচাই বাছাই করছি এবং এই মামলাগুলো প্রত্যাহার করার জন্য যাবতীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। জনাব শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার দক্ষিণ অঞ্চল পটুয়াখালী জেলা থেকে আমার সংসদীয় আসন 112 বাউফল 2, সেখানে প্রায় 5 লক্ষ মানুষের বসবাস। আমি সেই বাউফল থেকে আজ বাউফলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে কথা বলার সুযোগ করে দিয়েছে। সেখানে আমি লক্ষ্য করেছি, আমি সেবক হিসাবে, খাদেম হিসেবে নির্বাচিত হওয়ার পর অসংখ্য মামলায় আমাদের জনগণ অতিষ্ঠ হয়ে আছে। সেই মামলাগুলো পরিচালনার জন্য জেলা আদালতের পাশাপাশি আমাদের উপজেলা অঙ্গনে বা বাউফলের এই 5 লক্ষ মানুষের জন্য একটা আদালতের ব্যবস্থা করে দেওয়ার ব্যাপারে মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নিয়ে আমার এই 5 লক্ষ মানুষের কল্যাণে তাদের জন্য কিছু উদ্যোগ তিনি গ্রহণ করবেন কিনা, তাহলে কৃতজ্ঞ থাকবো। সেই বিষয়ে একটু জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য বাউফল পটুয়াখালী থেকে উনি খুব সুন্দর করে বলেন এবং প্রতিদিনই ওনার এলাকার সমস্ত দাবি আমরা লক্ষ্য করি। এর সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত জড়িয়ে আছে এবং আমাদের বর্তমান যে কাঠামো, বিচারিক আদালতগুলোর কাঠামো, সেই কাঠামোর মধ্যে সেপারেট করে উপজেলা লেভেলে কোনো আদালত প্রতিস্থাপনের সুযোগ নাই। চৌকি আদালতগুলো আছে, সেটা এখনও আমরা রেখে দিয়েছি। যদি ভবিষ্যতে সময়ের প্রয়োজনে সুপ্রিম কোর্ট মনে করেন বা আমরা আলোচনা করব যে আমাদের উপজেলা লেভেল পর্যন্ত আবার আদালত নিয়ে যাওয়ার সুযোগ আছে, সেখানেও একটা আইনি প্রশ্ন আছে এবং এটা জাতীয় সনদে আছে। জাতীয় সনদ যখন আমরা বাস্তবায়নের দিকে আগাবো, সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে, সেখানে এই আলোচনাগুলো করে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাকে। তারকা চিহ্নিত প্রশ্ন 136, জনাব জয়নুল আবেদিন, ফেনী 2, প্রশ্ন উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই সংসদে 136 নম্বর এই প্রস্তাবটা উত্থাপন করিলাম। মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, পশুর জন্য নিরাপদ উপায়ে প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াইবার লক্ষ্যে সরকার
কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কি? মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী। আমার তো 138। 136। ও 136, জি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। হ্যাঁ, মাননীয় সংসদ সদস্য পশুর জন্য নিরাপদ উপায়ে প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াইবার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নিরাপদ পশু খাদ্য সরবরাহের লক্ষ্যে মনিটরিং ও তদারকি জোরদারিকরণ করা হয়েছে। নতুন জেগে ওঠা চর, ঘাস ও পতিত জমিতে ঘাস এটা 6 মিনিট পরে। ফসল চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্নত জাতের ঘাস চাষের প্রযুক্তি ও উপকরণ বিতরণ। মাননীয় মন্ত্রী, লম্বা প্রশ্ন, এটা কি পঠিত বলে গণ্য হবে নাকি আপনি পড়তে চান? কথিত বলিয়া গণ্য হচ্ছে। প্রশ্ন উত্তর বাকি অংশটা পঠিত বলিয়া গ্রহণ করা হলো। জনাব জয়নাল আবেদিন, ফেনী 2, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, উনি যে উত্তরটা দিয়েছেন আসলে এই পশু খাদ্যের জন্য এবং তাদেরকে লালন পালনের জন্য এটা যথেষ্ট নয়। ইতিমধ্যে আরো 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 বেশি পর্যায়ে, ভালো পর্যায়ে এই পশুদেরকে রক্ষা করার জন্য নূতন কোনো পদক্ষেপ নেবেন কিনা, এটা আমি জানার ইচ্ছা, জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, বাংলাদেশে কোনো আমলে সারা বাংলাদেশেই গোচরণ ভূমি নামে একটা ভূমি ছিল। ওখানে শুধু গবাদি পশুকে ঘাস খাওয়ানোর জন্য সরকারের পক্ষ থেকে এই জমিটা রাখা হয়েছিল। ওই জমিগুলি এখন আর নাই। এখন আর গরুকে ঘাস খাওয়ানোর জন্য কোনো মাঠ নাই, যেই মাঠে সবাই ঘাস খাওয়াতে পারে। যার কারণে বর্তমান সরকার কম জমিতে বেশি ঘাস ফলানোর জন্য উন্নত জাতের ঘাস বিভিন্ন জায়গায় এই ডিপার্টমেন্টের মাধ্যমে, পশুপালন ডিপার্টমেন্টের মাধ্যমে উন্নত জাতের ঘাসের প্রদর্শনী প্লট দেওয়া হচ্ছে। বিশেষ করে যে চরাঞ্চলগুলি আছে, মাননীয় স্পিকার, এখানে একটা জিনিস আছে, কিছু চরাঞ্চল কিছুটা লবণাক্ততা আছে ওই চরাঞ্চলে। মিঠা পানির যে জমি আছে ওইখানে যে ঘাস জন্ম হয়, ওই সল্টেড চর যেটা আছে ওইখানে ওই ঘাস জন্ম হয় না। এরই মধ্যে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টে ওই সল্টেড সয়েলের ভিতরেও কোন ঘাস উৎপাদন করা সম্ভব এবং পশুর জন্য উপযোগী ওই ঘাসও এরই মধ্যে বিভিন্ন চরাঞ্চলে প্রদর্শনী প্লট করেছে। এখান থেকে ঘাস নিয়ে এক সময় পুরা চরাঞ্চলে যেন ঘাসের চাষ করতে পারে, এ ধরনের পদক্ষেপ আমাদেরকে নেওয়া হয়েছে। সাইড বাই সাইড বিভিন্ন ধরনের ঘাস অনেক সময় দেখা যায়, ঘাস বড় হয়, ওই ঘাস কেটে ওইটাকে সাইলো তৈরি করার টেকনোলজিও ডিপার্টমেন্টের কাছ থেকে, পশুপালন দপ্তরের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি আশা করি এই পদক্ষেপগুলি নেওয়ার কারণে নিরাপদ পশু খাদ্য এবং অনেক উৎপাদনশীল ঘাসের উৎপাদন বাড়বে। এতে করে পশুপালন সহজ হবে, ঘাস উৎপাদন সহজ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্পূরক প্রশ্ন করেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম 4।
উনি কি আছেন? নাই। আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর কাছে। আমাদের বঙ্গোপসাগরে 118 বর্গ কিলোমিটার এরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত। সেই এরিয়াতে নিরাপদে জেলেরা মাছ ধরার জন্যে কোনো নৌবাহিনীর টহল ব্যবস্থা নেই, যার ফলে ওই এরিয়ার যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মিয়ানমার এবং ভারতের দস্যু এবং জেলেদের দ্বারা আক্রান্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের সেই গভীর সমুদ্রে তাদেরকে সমাহিত করা হয়, অনেক ক্ষেত্রে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। এই সকল ক্ষেত্রে কোস্টগার্ডের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কোস্টগার্ড রয়েছে, কিন্তু তারা গভীর সমুদ্রে কোনো অভিযানে যায় না, ওরা সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে অভিযান চালায়। এই ক্ষেত্রে বাংলাদেশের সমুদ্রকে নিরাপদ করার জন্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর কোনো ধরনের উদ্যোগ রয়েছে কিনা মন্ত্রণালয়ের? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের সমুদ্রে যে ফিশিং করা হয়, এটা ম্যাক্সিমাম শিপ আমাদের 40 নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের ফিশিং করে। এর থেকে বড় ডিপ সি ফিশিং এর মতো আমাদের কোনো জাহাজ এখন পর্যন্ত ওই পরিমাণ জাহাজ নাই, ওইটা আরো অনেক সফিস্টিকেটেড জাহাজ। আমরা আশা করি আগামী দিনে আমরা এই কম ডিপে যেই মাছ পরিমাণ কমে গেছে, ডিপ সি ফিশিং এর জন্য আমরা চিন্তা ভাবনা করছি, ওইটার উপরে আমরা কাজ শুরু করেছি। আপনার এখানে বক্তব্য ছিল সেটা হলো যে আপনাদের সমুদ্রে যখন মাছ ধরতে যায় জেলেরা, তখন দুষ্ট লোক বা ডাকাত এরা জেলেদেরকে নির্যাতন করে, জুলুম করে বা লুট করে সব কিছু নিয়ে যায়। আমাদের এখানে ওই ধরনের কোস্টগার্ডের অলরেডি টহল আমাদের আছে। আপনার বক্তব্য থেকে বুঝতে পারছি যে আগামী দিনে পরবর্তীতে যখন আমাদের মিটিং হবে, ওই এলাকাটাতে কোস্টগার্ড যে পাহারা দেওয়ার ব্যবস্থাটা আরো বাড়াতে হবে, লোক সংখ্যা আরো বাড়াতে হবে। আমার এটা নলেজে আসলো। আমি ইনশাআল্লাহ আগামী দিনে যে মিটিং হবে আমাদের, ওই মিটিংয়ের ভিতরে আমি এটা উপস্থাপন করব এবং কোস্টগার্ড বাড়ানোর ব্যবস্থা করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রশ্ন উত্তর কাল শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ বিধি 71। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মাননীয় বিরোধী দলের নেতা বলুন। কথা বলেছিলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য। গতকাল যখন দিবসের সর্বশেষ কর্মসূচি আলোচনা হয়, আলোচনার শেষ বক্তা ছিলেন মাননীয় আইনমন্ত্রী। তিনি তার বক্তব্যে আমাকে একটু হয়তো খেয়াল করেন নাই ভালো করে, আমার কথাটা আমার তাই মনে হয়েছে। ইন্টেনশনালি উনি বলেছেন এটা আমি মনে করি না। আমি যা বলেছি তিনি এর বাইরে গিয়ে একটু আমার সম্পর্কে বলে ফেলেছেন। গতকাল যে এজেন্ডাটা আমরা উত্থাপন করেছিলাম, এটা ছিল মূলত গণভোট এবং গণভোটে সংস্কারের যে প্রস্তাব গিয়েছিল, এর আলোকে যে পরিষদটা গঠন হওয়ার কথা, সেই পরিষদের সভা আহ্বান সম্পর্কে এটাই ছিল মূল নোটিশের বিষয়বস্তু। এক পর্যায়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রস্তাব এনেছেন। এই প্রস্তাবে আমার বক্তব্যে আমি রেসপন্স দিতে গিয়ে বলেছিলাম, যেহেতু আলোচনাটা হয়েছে সংস্কার পরিষদের উপর, যদি এইটাকে কেন্দ্র করে কোনো কমিটি, বিশেষ কমিটি গঠন হয়, তাহলে আমরা ইতিবাচকভাবে সেটা ভেবে দেখব। এবং একই সাথে বলেছিলাম যে সেখানে সরকারি দল এবং বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য নিলে এটা অর্থবহ
একটা কমিটি হিসাবে রূপ নেবে বলে আমরা বিশ্বাস করি। যেহেতু আমরা এখানে এসেছি সংকট নিরসনের জন্য, সংকট তৈরির জন্য নয়। এর উত্তরে তিনি তার কথা বলেছেন, আমার বক্তব্য যেহেতু আগে হয়ে গেছে বিষয়টা আমি ক্লারিফাই করলাম। কিন্তু যেহেতু এটা জন আকাঙ্ক্ষার বিষয়, গণভোটের বিষয়, প্রায় 70% মানুষের রায়ের বিষয়, আমরা প্রত্যাশা করেছিলাম যে আপনার মাধ্যমে প্রতিকার পাব এবং সিদ্ধান্তের জন্য আমি আপনাকে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু কোনো সিদ্ধান্ত হলো কিনা আমি বুঝতে পারি নাই। এই বিষয়টা আপনার কাছ থেকে আমি স্পষ্ট জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, কালকের প্রস্তাবটি ছিল একটি মুলতবি প্রস্তাব। এটি আমার অনুপস্থিতিতে গৃহীত হয়েছিল। বাংলাদেশের 53 বছরের সংসদীয় ইতিহাসে মাত্র 3টি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। একটি জনাব আনোয়ার হোসেন মঞ্জুর, অপরটি ছিল গ্রেনেড হামলা সম্পর্কিত, আর একটি ছিল নূর ইসলাম মনির কোস্টগার্ড সম্পর্কিত। বছর পর বছর চলে যায়, কোনো মুলতবি প্রস্তাব গৃহীত হয় না সংসদে। তারপরেও প্রাণবন্ত আলোচনার জন্যে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে মুলতবি প্রস্তাবটি গ্রহণ করা হয়েছিল। আপনি জানেন যে যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরেও উদারভাবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবার জন্যে এটি গ্রহণ করা হয়েছে। আরও একটি আমি বলতে চাই, এই সম্পর্কিত আরও একটি মুলতবি প্রস্তাবের নোটিশ আজকে আমরা বিবেচনা করব। আপনাদের মধ্যে যদি কোনো কথা বলার বাকি থাকে, আমি বলেছিলাম যে বাকি কথা হলে আগামীকাল হবে, আজকেও আপনারা যদি প্রয়োজন হয় সেই নোটিশটি সম্পর্কে যখন আলাপ আলোচনা করব, আপনাদের আরও যদি বক্তব্য থাকে কথা বলার অবারিত সুযোগ আপনারা পাবেন। এটি একটি জাতীয় সমস্যা, যত গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা আশা করি ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল মিলে খোলাখুলিভাবে কথাবার্তা বলে সংসদে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন, সেই সুযোগ আপনাদের রয়েছে। এটি মহান হাউস অফ দি পিপল, আপনারাই ডিসাইড করবেন রুলস অফ প্রসিডিওর অনুসারে আমরা যাতে পরিচালিত হতে পারি। তো আমি বলেন। প্রতিকার চেয়েছিলাম। এ বিষয়টা কোনো দলের সাথে সম্পর্কিত না। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। মাননীয় বিরোধী দল নেতা, আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না। আমি আপনার পুরো বক্তব্য শুনেছি। আপনার ওয়াকআউট করা আপনাদের অধিকার, কিন্তু আমি বলতে চাই যে আজকে একটু পরে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচিত হবে। সেখানে আমার মনে হয় যে আপনি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সেখানে মন খুলে আপনারা আরও কথা বলতে পারবেন। সুতরাং আমার অনুরোধ হলো আপনারা ওটা শোনেন, তারপরে যদি ওয়াকআউট করতে পারেন প্লিজ ফিল ফ্রি। তবে প্রস্তাবটির ভাগ্য কী নির্ধারণ হয় সেটি আপনি দেখার জন্য একটু অপেক্ষা করে দেখতে পারেন। বিরোধী দল নেতাকে মাইক দেন। হ্যাঁ, ওই নোটিশটাও আমাদের নজরে আগে কিছুটা এসেছে এবং আমরা মনে করি যে মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য ওই নোটিশটা সামনে আনা হয়েছে। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা, ধন্যবাদ মাননীয়। নোটিশই তো উত্থাপন হয়নি, আপনি কি করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, নোটিশের বিষয়বস্তু শুনেন, তারপরে আপনারা ফিল ফ্রি টু ওয়াক আউট। আপনার অ্যাবসেন্সে এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন, ফিল ফ্রি। ধন্যবাদ। ইয়েস, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াকআউট করতে চেয়েছেন, পার্লামেন্টারি কালচারে সেটা আছে, রাইট আছে, তারা ওয়াকআউট করতে পারেন। কিন্তু যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল তার বিপরীতে আমাদের বক্তব্যটা 1-2 মিনিট রেকর্ডে থাকা ভালো। যে মুলতবি প্রস্তাবটা
আপনার অনুপস্থিতিতে মানে ডেপুটি স্পিকার প্রিজাইড করেছেন, উনি গ্রহণ করেছিলেন। তখনই আমি আপত্তি উত্থাপন করেছিলাম যেটা 68 বিধিতে হতে পারে, কিন্তু মুলতবি প্রস্তাব যে রুলস অফ প্রসিডিওর আছে তার মধ্যে আপনি রাইটলি আইডেন্টিফাইড করেছেন, সেটা আমি আগে উত্থাপন করেছি যে এই বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে, সেরকম কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নাই। এটা আপনাদের উদারতা, হাউজের অভিভাবক হিসাবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে উত্থাপিত হয়েছে, আপনি আলোচনার জন্য রেখেছেন এবং সেটা 2 ঘন্টা আলোচনার জন্য সময় নির্ধারিত হয়েছে, উভয় পক্ষে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু এটা যেহেতু বিধি বহির্ভূত এবং আলাপ আলোচনা হয়ে যাওয়ার পরে পার্লামেন্টের প্র্যাকটিস হচ্ছে ইট ইজ টকড আউট, আলোচিত হয়েছে, সুতরাং আলোচনার পরে নিষ্পত্তি কী হবে সেজন্য ভোটাভুটি দেওয়ার কোনো বিধান নাই। শুধুমাত্র মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কি না, উত্থাপিত হবে অথবা হবে না তার উপরে ভোটাভুটির বিধান আছে। কিন্তু আপনি যদি তখন ভোটাভুটি বিধান দিতেন তাহলে পরে এই আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো না। অথবা আরেকটা আপনার অপশন আছে, স্পিকার হিসাবে আপনি কোন মুলতবি প্রস্তাব বিবেচনা করবেন অথবা বিবেচনা করবেন না, আপনি এটা রিড আউট করে, এটা প্রিভিলেজ হলো অপোজিশন মেম্বার কেউ যখন সরকারি কর্ম বাধাগ্রস্ত করতে চায়, ব্রিটিশ পার্লামেন্টের নজির অনুসারে তারা ট্রেজারি বেঞ্চের আলোচনা যাতে এগিয়ে না যায় সেজন্য মুলতবি প্রস্তাব তোলার পরে সেটা মুলতবি হলো কি হলো না সেটা স্পিকারের ইখতিয়ার অথবা ভোটাভুটির ইখতিয়ার। তখন মুলতবি প্রস্তাবটা আলোচনা না হলেও প্রিভিলেজটা হলো যে তাদের উত্থাপিত বিষয়টা আপনাকে পড়তে হয়, সেইটাই। আর আমরা কোনো মুলতবি প্রস্তাব এখানে রিড আউট করি নাই মাননীয় স্পিকার। উনি যেটা বলেছেন সেটা অসত্য বলেছেন। যেটা মুলতবি প্রস্তাব আমিও শুনেছি আজকে একজন বেসরকারি সদস্য উত্থাপন করতে পারেন, সেটা আপনাকে বিবেচনা করতে হবে, যেহেতু একই বিষয়ে আপনি বিরোধী দলের মাননীয় নেতার একই রকম মুলতবি প্রস্তাব আপনি গ্রহণ করেছেন। এটা প্রেসিডেন্ট হিসেবে অ্যাজ এ ম্যাটার অফ রাইট বেসরকারি সদস্য সেটা ক্লেম করতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। যখন প্রস্তাব উত্থাপিত হবে তখন দেখা যাবে। এখন আমি দিনের কার্যসূচি নিয়ে এগিয়ে যেতে চাই। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় নিয়ে 57টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন জনাব মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4, জনাব কামরুল হাসান, ময়মনসিংহ 6, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 2, জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6, জনাব মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ 4, জনাব মোহাম্মদ আব্দুল সালাম, ঠাকুরগাঁও 2, ইমরান আহমদ চৌধুরী, সিলেট 6, মোহাম্মদ আবু তালেব, ঝিনাইদহ 4, মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2, এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, জনাব খায়রুল কবির খোকন, নরসিংদী 1, জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, নরসিংদী 5, জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া, কুমিল্লা 2, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1, জনাব মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ 1, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, জনাব মোহাম্মদ মুশারফ হোসেন, বগুড়া 4, জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13, জনাব মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ 2, গাজী এনামুল হক, যশোর 5, জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2, জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5, জনাব জয়নুল আবদিন, বরিশাল 3, মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া 4, জনাব মাহবুবুর রহমান, রংপুর 3, সৈয়দ জয়নুল আবদিন, ঢাকা 4, জনাব মতিউর রহমান, ঝিনাইদহ 3, মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, মোহাম্মদ আজিজুর রহমান, যশোর 1, মোহাম্মদ আবু তালেব মন্ডল, পাবনা 4, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, এ এম মাহমুদউদ্দিন, নোয়াখালী 1, মোহাম্মদ ফজলুল হুদা, নোয়াগাঁ 3, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3, মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর 2, মোহাম্মদ মাজেদুর রহমান, গাইবান্ধা 1, ফখরুদ্দিন আহমদ, ময়মনসিংহ 11, মাসুদ সাইদি, পিরোজপুর 1, মোহাম্মদ গোলাম রব্বানী, রংপুর 5, জনাব মোহাম্মদ আতাউর রহমান, নড়াইল 2, মোহাম্মদ জাহাঙ্গীর আলী মিয়া, মাদারীপুর 2, মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা 16,
GM নজরুল ইসলাম সাতক্ষীরা 4, আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল 7, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ 7, মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা 6, মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6, মশিউর রহমান খান বাগেরহাট 1, আনিসুর রহমান মাদারীপুর 3, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, মাসুম মুস্তফা নেত্রকোনা 5, আব্দুল বারী সর্দার রাজশাহী 4, SM রফিকুল ইসলাম গাজীপুর 3, খন্দকার আবু আশফাক ঢাকা 1, মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10, সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর 3, সালাউদ্দিন গাজীপুর 4, মোহাম্মদ অলিউল্লাহ বরগুনা 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট 1, হাফিজ মোহাম্মদ রবিউল বাশার সাতক্ষীরা 3, মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা 1, ABM মোশাররফ হোসেন পটুয়াখালী 4, মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম 3, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, মোহাম্মদ রুহুল আমিন রংপুর 6, মোহাম্মদ গোলাম রসুল যশোর 4, মোহাম্মদ জাহিদুর রহমান ঠাকুরগাঁ 3, শেখ ফরিদ আহমদ চাঁদপুর 3, SK আজিজুল বারী খুলনা 4, মোহাম্মদ তাজউদ্দিন খান মেহেরপুর 1, মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম 9, মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী 5, মোহাম্মদ মনোয়ার হোসেন মাগুরা 1, মোহাম্মদ শফিকুর রহমান শরীয়তপুর 2, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, MA হান্নান ব্রাহ্মণবাড়িয়া 1, মোহাম্মদ জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী 2, মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা 2, মোহাম্মদ রুহুল আমিন দুলাল পিরোজপুর 3, মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, মোহাম্মদ আলী আজম মোহাম্মদ আবু বকর ঝিনাইদহ 2, মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1, মোহাম্মদ আখতার হোসেন রংপুর 4, মোহাম্মদ রাশেদুল ইসলাম শেরপুর 1, মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1, মোহাম্মদ কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ 1। নোটিশগুলোর মধ্য হতে আমি কুমিল্লা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, সিলেট 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এবং পিরোজপুর 1 থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুদ সাইদি, এই 3টি নোটিশ আমি গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেকে নিজ নিজ বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। 2 মিনিট পর মাইক অফ হয়ে যাবে, তবে 30 মিনিটের মধ্যে যতজন সদস্য বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্য বক্তব্য রাখবেন। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 2। নাই বিরোধী দল জনাব মোহাম্মদ আব্দুল সালাম, ঠাকুরগাঁ 2। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি বাংলাদেশের উত্তরে একটি ডিস্ট্রিক্ট, আপনারা জানেন ঠাকুরগাঁ জেলা, এবং তারও সীমান্তবর্তী এলাকা ঠাকুরগাঁ 2। সেই এলাকা আমি একজন সাংসদ। এতে আমি আমার বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় প্রবক্তা এবং আমাদের জাতীয় দলের প্রতিষ্ঠাতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং বিগত আন্দোলনে এবং 71-এ যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আমি করুণাময় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন। আমি আজকে এই সংসদে দাঁড়িয়ে কথা বলছি, যাদের সমর্থন আমার চেয়ে বেশি ছিল সে হল আমার জনগণ। তারা ভোট দিয়ে আমাকে এই সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এই সংসদের নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। ওনার অনুপ্রেরণায় আমি আজকে এই সংসদে এসেছি। এবং আরও ধন্যবাদ জানাতে চাই
আমার নেতা ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান এবং আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যার সহযোগিতায় এবং যার তাত্ত্বিক সার্বিক তত্ত্বাবধানে আমি নির্বাচিত হয়ে আজকে এই সংসদে কথা বলছি। উপস্থিত মাননীয় সংসদবৃন্দ, আমার এলাকা এমন একটি এলাকা, এখানে আগে আমরা জানতাম ঠাকুরগাঁও, এই বালিয়াডাঙ্গি এবং হরিপুর, ঠাকুরগাঁও 2 আসন বাংলাদেশের মধ্যে সবচেয়ে গম বেশি উৎপাদন করত। সেটি এখন সম্ভব হচ্ছে না। এখন যেটি হচ্ছে, ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি ধন্যবাদ দিতে গিয়ে অনেক সময় নষ্ট করেছেন। আগে সমস্যাটা বলবেন, তারপরে ধন্যবাদ দেবেন টাইম পেলে। ধন্যবাদ। পরবর্তী বক্তা জনাব আবু তালেব, ঝিনাইদহ 4। মূল কথাটা আগে বলেন, ধন্যবাদ পরে দিন। বিরোধী দল না? জনাব মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2। জনাব খায়রুল কবির খোকন, নরসিংদী 1। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা নরসিংদী সদর 1-এর 4টি চরাঞ্চল দুর্গম এলাকা, সেখানে 2টি ইউনিয়ন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, বলতে গেলে নৌপথ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই, মেঘনার অববাহিকায় অবস্থিত। সেখানে যাতায়াতের জন্যে আমি 2টি ব্রিজ দেওয়ার জন্যে আমি সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সেই 2টি ব্রিজ হলো, আমি 2টি ব্রিজের যে সংযোগ করার জন্য যেটা আমি বলতে চাই সেটা হলো করিমপুর আলোকবালি, শ্রীনগর বিটিরচর। এই 2টি ব্রিজ হলে শহরের সাথে জনগণের যোগাযোগ নিবিড় হবে এবং এই এলাকায় যে মানুষের জীবনযাত্রার মান এবং আধুনিক সুযোগ সুবিধা থেকে তারা সম্পূর্ণ অবহেলিত, বঞ্চিত। এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ অবহেলিত, এবং এই এলাকায় যদি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয় তো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে মানুষের স্বাস্থ্য, চিকিৎসা এবং জীবনযাত্রার মান অনেক উন্নয়ন হবে। তাই আমি দ্রুত এই 2টি ব্রিজ নির্মাণ করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দীর্ঘদিন পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। সে কারণেই একবার সংসদে আমি মজা করে বলেছিলাম, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। তো মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে 36শে জুলাই আমাদের জীবনে আসলো, কয়েক লক্ষ মানুষ রাস্তায় নামলো, কয়েক হাজার মানুষ চিরতরে পঙ্গু হলো এবং প্রায় 1,500-এর উপর মানুষ তাদের জীবন দিল যাতে মানুষ তার ভোটের অধিকার আবারও ফিরে পায়। এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া মাননীয় স্পিকার, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে এবং আমি এই সংসদে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। মাননীয় স্পিকার, সংবিধানের 59 অনুচ্ছেদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সংবিধানের 59 অনুচ্ছেদ বলছে, নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার থাকিবে। সোজা বাংলায় বলতে গেলে স্থানীয় সরকার পরিচালিত হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয়
প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। মাননীয় স্পিকার, যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখনকার পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল, কারণ আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে চেয়ারম্যান বা মেম্বার যারা ছিল তারাও পালিয়ে গেছে। কিন্তু এই অবস্থা তো মাননীয় স্পিকার এখন আর নেই। এখন তো একটা সুষ্ঠু নির্বাচন দেয়া যায়, সেই জায়গায় আমরা দেখলাম দলীয় নেতা কর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে আমি পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ 1। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর। আমি সবার আগে ধন্যবাদ জানাই আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আজকে স্মরণ করি আমি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং যিনি আমাকে এই সংসদে আসার জন্য সুযোগ করে দিয়েছিলেন, আমাদের দলের এবং এই সংসদের নেতা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এবং আমি আরও ধন্যবাদ জানাই আমার মুন্সিগঞ্জ 1-এর সর্বস্তরের জনগণকে, যারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আজকে আমি বলতে চাই, মাননীয় আপনার মাধ্যমে আমাদের মুন্সিগঞ্জ 1 তথা আপনি জানেন ঢাকার পরে এবং ফরিদপুরের মাঝখানে মাওয়াত থেকে আসলেই, আপনি যেহেতু এইখান দিয়ে আসেন, আপনি জানেন এর পরের অংশটাই মুন্সিগঞ্জ 1। এখন মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের একটি হসপিটাল হওয়ার সম্ভাবনা আছে। এই হসপিটালটা যদি মুন্সিগঞ্জ 1-এর মাঝখানে হয়, তাহলে কিন্তু মুন্সিগঞ্জ 1, মুন্সিগঞ্জ 2 এবং মুন্সিগঞ্জ 3 সবার জন্য উপকার হবে। এমনকি আপনার এই বরিশাল, খুলনা, ফরিদপুরের অঞ্চলেও এই উপকারটা আসবে। আর আমি বলতে চাই, আমার এলাকা মুন্সিগঞ্জ 1-এ কোনো ইউনিভার্সিটি নেই। এইখানে যদি একটা ইউনিভার্সিটি করা হয়, স্যার জগদীশ চন্দ্র বসুর এখানে জায়গা আছে, এখানে একটি কলেজ আছে, সেই জায়গাটি আমরা এই ইউনিভার্সিটির জন্য করতে পারি। সেটা যদি আমাদের মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রী এক নজর দেন, তাহলে এইখানে একটা ইউনিভার্সিটি হলে আমার মনে হয় এই অঞ্চলের উপকার হবে। আশা করি আপনার মাধ্যমে আমি এই উত্তর পাবো। তাই পরবর্তী বক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে আমার নির্বাচনী এলাকা কাহালু নন্দীগ্রাম 39, বগুড়া 4। ইতিমধ্যে আমরা জানি যে 39 বগুড়া 4 নয়, উত্তর অঞ্চলের রাজধানী খ্যাত বগুড়া সবসময় বঞ্চিত একটি জনপদের নাম, যে বঞ্চিত জনপদ থেকে সবসময় বঞ্চনা এবং শোষণের শিকার হয়েছে সাধারণ মানুষও, সারা বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি শোষণ এবং বঞ্চনার শিকার হয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী পরিবার। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমার নির্বাচনী এলাকা 39 বগুড়া 4-এ 3টি হসপিটাল আছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা আমাদের বিগত সময় সেটি দেখেছে আমাদের জিয়া পরিবারের আস্থাভাজন এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী 2002 সালের 8ই মার্চ নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সটি তিনি উদ্বোধন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, এবং 2006 সালের 18ই অক্টোবরে হাসপাতালটিকে উদ্বোধন করেছিলেন। অদ্যবধি হাসপাতালে মাননীয় স্পিকার আলোর মুখ দেখেনি। হাসপাতালটি মুখ থুবড়ে পড়ে আছে, মানুষের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। আমরা জানি যে বগুড়া এমনিতেই বঞ্চিত। বগুড়া যেমন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেখান থেকে সকল উন্নত যন্ত্রপাতি সব খুলে নিয়ে আসা হয়েছিল। মাননীয় স্পিকার, মানুষ যেখানে চিকিৎসা পাবে সে চিকিৎসা পাওয়া তো দূরের কথা, সে হাসপাতালকে ময়নার ভাগাড় বানিয়ে দেওয়া হয়েছিল। হাসপাতালে ঢুকতে গেলে নাকে রুমাল দিয়ে ঢুকতে হয়। মাননীয় স্পিকার, পাশাপাশি আমার নির্বাচনী এলাকায় কাহালু নন্দীগ্রামের 2টি হাসপাতাল আছে, যেখানে অ্যাম্বুলেন্সের সমস্যা, বেডের সমস্যা, সেখানে আমাদের ডাক্তার নার্সদের সমস্যা। সকল সমস্যা উত্তরণে আমি মাননীয় মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করব যে এই যে এমনিতে বঞ্চনা শিকার বগুড়া সবচাইতে বেশি, আমার নির্বাচনী এলাকার প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ আমরা সেখানে স্বাস্থ্যসেবা পেয়ে থাকি। অদ্যবধি পর্যন্ত সেই হাসপাতালগুলোর ভালো কোনো ইনস্টলমেন্ট এবং আমাদের যে সমর্থন দরকার সেগুলো না থাকার কারণে আমরা বঞ্চিত হচ্ছি। আপনার মাধ্যমে সেটার পরবর্তী বক্তা জনাব মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ 2।
পরবর্তী বক্তা গাজী এনামুল হক, যশোর 5। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য। আমি আজকে আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং আমাদের কক্সবাজার এলাকার আমাদের গর্ব মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা লবণ উৎপাদিত এলাকা। মাননীয় স্পিকার, বাংলাদেশের 64 জেলার মধ্যে 63 জেলা, একটি জেলা আমার কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া 60 ভাগ 70 ভাগ আমরা লবণ উৎপাদন করি। আমার রক্ত ভানি করে ঘামকে রক্ত করে আমরা উৎপাদন করি লবণ। সেই লবণের দাম আজকের প্রেক্ষাপটে আমি আপনার মাধ্যমে বলতে চাই মাননীয় সংসদ সদস্যদের, আপনারা লবণ ক্রয় করে খাচ্ছেন পার কেজি 40 টাকা, আর আমরা মাঠ পর্যায়ে লবণ বিক্রি করতেছি মাত্র 60 টাকা কেজি, 200 টাকা 250 টাকা করে মন বিক্রি করে আমাদের লবণ উৎপাদনকারীরা আজকে পথে বসেছে, যেখানে উৎপাদন খরচ করছে আমাদের 400 টাকা। আমি আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ব্যাক টু ব্যাক এলসি করে এবং আমাদের সোডিয়াম সালফেট লবণ আমদানি করে আমাদের লবণ শিল্পকে যদি এভাবে ধূলিসাৎ করা হয়, তাহলে আগামী বছর আমাদের লবণ চাষিরা যদি নিরুৎসাহিত হয়, তাহলে বাংলাদেশে 28 লক্ষ মেট্রিক টন আপনাদের আমদানি করতে হবে। তাই আজকে আমি বলতে চাই, আমাদের অন্তত পক্ষে আমরা খেয়ে পরে বাঁচতে পারি, তো আমাদের এই শরীর হয়েছে লবণের টাকায়, লবণের দামে। সেই লবণকে জাতীয় পর্যায়ে এনে আমরা যদি 60 টাকা 40 টাকা 400 টাকা পার মন যদি না পাই, আমাদের উৎপাদন খরচ যদি না পাই, আমরা নিরুৎসাহিত হয়ে যাব। মাননীয় স্পিকার, আপনি আপনার মাধ্যমে আমি আমার সংসদের পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 219 জন নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে 111 পরবর্তী দীর্ঘ প্রায় 2 দশক পরে, গণতান্ত্রিক দীর্ঘ সংগ্রামের পরে 219 জনের মধ্যে আমি একজন। আমাকে এই সংসদে মনোনীত করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, আমাদের পার্টি চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি, যিনি আমাকে এই সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি দীর্ঘ প্রায় 2 দশকের মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসাবে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। এই সুযোগে আমি তার মাগফিরাত কামনা করছি। পরম করুণাম আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করে। তার যে সে অবদান এবং বিশেষ করে উনি যে মিথ্যা মামলায় আদালতে দাঁড়িয়ে যে একটি তার জবানবন্দি দিয়েছিলেন, সেটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি উপাখ্যান হয়ে থাকবে। আমি আজকের এই বক্তব্যের এই কালে আমি শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার প্রিয় সহধর্মিণী মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি সংক্ষিপ্তভাবে এই 2 মিনিটের মধ্যে আমার কথা শেষ করে আমি নোটিশ দিয়েছিলাম মাননীয় স্পিকার। পাবনা মেডিকেল কলেজটা বন্ধ করেছিলেন এরশাদ, চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া। সেটাতে এখনও মেডিকেল কলেজে 500 শয্যার একটা অনুমোদন ছিল, অন্যত্র চলে গেছে। পাবনা সদর হাসপাতালে, যেটা বেগম খালেদা জিয়া উদ্বোধন করে আসছিলেন 500 হসপিটাল, সেটা অন্য একটা জায়গায় নিয়ে গেছে। এবং পাবনা মানসিক হাসপাতালে বরাদ্দ সেখানে এখনও ঝুলে রয়েছে। এই 3টি ব্যবস্থা আপনি। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি আবার নোটিশ দেন, আমরা বিবেচনা করে দেখব। পরবর্তী বক্তা জনাব জয়নুল আবেদিন, বরিশাল 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি আপনাকে যে আমি একটা দ্বীপ অঞ্চলের বাসিন্দা,
আমার এলাকা বাবুগঞ্জ মুলাদি একটা দ্বীপ অঞ্চল, চতুর্দিকে নদী বেষ্টিত। এই নদী বেষ্টিত এলাকায় প্রতিনিয়ত ভাঙন হচ্ছে, এখনো ভাঙন হচ্ছে। ভাঙতে ভাঙতে মানুষ নিঃস্ব হয়ে গেছে। প্রতিদিন বাড়িঘর ভেঙে যাচ্ছে, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে কৃষি জমি, এবং এমনকি মানুষের যে নিম্নতম থাকার জায়গা, সেই জায়গাটুকু ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। আমি নির্বাচনের পূর্বে আমি ওয়াদা দিয়েছিলাম যে এই ভাঙন রোধের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। আমি জনাব পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে নিবেদন করছি, অনতি বিলম্বে যদি এইসব দ্বীপ অঞ্চলের মানুষকে বাঁচানো না যায়, তাহলে পরে ওই অঞ্চলের মানুষের এতটুকু জায়গা থাকবে না তাদের বসবাস করার জন্য, এবং তাহলে পরে ভবিষ্যতে আমাদের ওই অঞ্চলটি নদীর গর্ভে পুরো অঞ্চলটি বিলীন হয়ে যাবে। সেই জন্য আমি অনুরোধ করছি, দয়া করে যত দ্রুত সম্ভব আপনি অন্তত কিছু জিওব্যাগ ফেলে হলেও আমাদেরকে রক্ষা করুন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী বক্তা এই সংসদের সবচাইতে বয়োজ্যেষ্ঠ সদস্য যারা মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া 4। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি রেলওয়ে মন্ত্রীর, যদিও উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, তবু আমার বলতে হয় যে আমার এলাকা কসবা একটি জনবহুল উপজেলা। সেখানে একটি রেল স্টেশন আছে কসবা, প্রতিদিন প্রায় 2 লক্ষ টাকার উপার্জন হয়, কিন্তু জনগণ ট্রেনের সেই সুবিধা পাচ্ছে না বলেই তারা রেলওয়ে মন্ত্রীর কাছে আবেদন করছেন যে আরও 2টি স্টপেজ যদি দেন তাহলে এখানকার এলাকারবাসী উপকৃত হবে। সেই জন্যই আমি এই মনোযোগ আকর্ষণ করছি। আশা করি রেলমন্ত্রী এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিবেন। আমি ইতিমধ্যে ওনার সাহায্য সহযোগিতা পেয়েছি, আশা করি আমার এলাকার জনগণ উপকৃত হবে, এবং আজকে এই অধিবেশনে আমি কথা বলতে পেরে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর 3। মোহাম্মদ মতিউর রহমান, ঝিনাইদহ 3। মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2। মোহাম্মদ আজিজুর রহমান, যশোর 1। মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3। মোহাম্মদ ফজলে হুদা, নওগাঁ 3। মশিউর রহমান ইকবাল, কিশোরগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। সরি। সালামু আলাইকুম। সংসদে আজকে আমার জীবনের প্রথম কথা, এবং এই সময় আমি স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসীর নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, সেই সাথে আমার নওগাঁ 3 আসন থেকে নির্বাচিত মরহুম আক্তার হামিদ সিদ্দিকী, যিনি এই মহান সংসদের এক সময় ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। মাননীয় স্পিকার, নোটিশ কোনটাতে দিয়েছি কোনটাতে বলবো এই বিষয়ে আমি খুবই সন্দিহান, কারণ আমি 6টি নোটিশ দিয়েছি। আমার নেতা যখন নির্বাচনী প্রচারণায়, আপনি পছন্দ মতো একটার থেকে বলেন। আমার নেতা, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় নওগাঁ যান, আমি 4টি বিষয় চেয়েছিলাম, উনি 4টি মঞ্চে অনুমোদন দিয়ে এসেছেন। আজকে এই সংসদে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমার মতে সবচেয়ে বেশি জনগুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশে, সেটি হচ্ছে বাংলাদেশের আইন কানুনগুলো সেই ব্রিটিশ পিরিয়ড এবং পাকিস্তানি পিরিয়ডের প্রায়
369টির মতো এখনো আইন প্রচলিত। আমাদের আইনমন্ত্রীর কাছে, উনি একজন বিজ্ঞ মানুষ, ছাত্র জীবনে একই হলের আমরা ছিলাম, সম্মানিত আইনমন্ত্রীর কাছে আবেদন, আমরা আইনগুলো কবে আপডেট করতে পারবো এবং কতগুলো পারবো এই সেশনে, সেই সম্পর্কে আইন মন্ত্রণালয়ের কি পরিকল্পনা আছে, এটি আমি মনে করি বাংলাদেশের আইনের ক্ষেত্রে। পরবর্তী বক্তা শেখ মুজিবুর রহমান, কিশোরগঞ্জ 5। শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রশ্ন করি কিন্তু সিরিয়াল পাই না, 2 মিনিটই আমাদের ভাগ্য, পুরো বক্তব্য বলতে পারি না। আমি আমার এলাকার অনেক সমস্যা, জলাশয়, খাল, বিল, নদী নালার সমস্যা আছেন, হাসপাতালের সমস্যা আছে, স্কুলের সমস্যা আছে। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমি আগামীতে আর নোটিশ দেব না। আমার নেতা, আমার প্রধানমন্ত্রী বরাবর আমি দরখাস্ত দিয়ে একবারে সমস্ত কাজ শেষ করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। রবার্ট ব্রুসের কথা শুনেছেন, তিনি একের পর এক চেষ্টা করে গিয়েছেন, বছর পর বছর। আপনি চেষ্টা করতে থাকেন। আপনি যেখানে বসে আছেন, 40 বছর আগে আমি ওখানেই বসেছিলাম, ওখান থেকে এখানে আসতে 40 বছর লেগেছে। চেষ্টা করেন। জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর 2। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নির্বাচনী এলাকা শেরপুর 2, নকলা ও নালিতাবাড়ি উপজেলা এবং 2টি পৌরসভা নিয়ে গঠিত। নালিতাবাড়ি উপজেলাটি সীমান্তবর্তী এলাকা এবং গারো পাহাড় থেকে ভোগাই নদী নামক একটি নদী নালিতাবাড়ি পৌরসভা হয়ে বিভিন্ন ইউনিয়নে অতিবাহিত করছে। মাননীয় স্পিকার, আজান দিচ্ছে, থামবো কি? প্রতি বছর ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও প্রবল স্রোতে তীব্র ভাঙন দেখা দেয় এবং এই ভাঙনের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন মসজিদ, মাদ্রাসা, শ্মশানঘাট, মন্দির ইত্যাদি প্রতি বছরই প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে নদীর গর্ভে। কমপক্ষে প্রায় 17টি পয়েন্টে নদী ভাঙনের দেখা দিচ্ছে এবং এটি তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে প্রতি বছরই। আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। এটি অতীব জরুরি, জনগুরুত্বপূর্ণ বিষয় এবং এটি একটি স্থায়ী সমাধান ব্লক স্থাপনের মাধ্যমে যদি করা যেত তাহলে আমাদের এলাকার জনগণ খুবই উপকৃত হবে। মাননীয় স্পিকার, আমি আজকে প্রথম আমার জীবনে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমার রাজনৈতিক আইডল জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রীকে, যিনি মনোনয়নের মাধ্যমে আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আসার, এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার এলাকা শেরপুর 2, নকলা ও নালিতাবাড়ির সর্বস্তরের জনগণকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমার পিতা মরহুম জনাব জাহেদ আলী চৌধুরী সাহেবকে, যার অক্লান্ত পরিশ্রমের কারণে। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য বৈঠক 30 মিনিটের জন্য মুলতবি করা হলো। ধন্যবাদ।